আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ সুবিধাস্ত দর্শক, আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের সর্বশেষ খবর জানতে চলে যাচ্ছি শেষ স্টুডিওতে। ঢাকা স্টক এক্সচেঞ্জের খবরাখবর জানাবো এবং লেনদেনের 1.5 ঘন্টা পরে আমরা দেখতে পাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জে কিন্তু সূচকের উত্থানে লেনদেন চলছে এবং ডিএসসির প্রধান সূচকটি আমরা দেখতে পাচ্ছি 53 পয়েন্টের মতো বেড়েছে এবং 5699 পয়েন্টে এই সূচকটি অবস্থান করছে এবং এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টার্নওভারে বেশ ভালো গতি রয়েছে। 622 কোটি 82 লাখ টাকা লেনদেনের মধ্য দিয়ে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। 181টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, দর হারিয়েছে 121টি। টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে এখনো পর্যন্ত বেক্সিমকোর অবস্থানে প্রথমে রয়েছে এবং এর মধ্যে 63 কোটি 61 লাখ টাকা লেনদেন করেছে এই প্রতিষ্ঠানটি। দ্বিতীয় অবস্থানে ব্র্যাক ব্যাংক রয়েছে 34 কোটি 85 লাখ টাকা লেনদেন করে। 27 কোটি 63 লাখ টাকা লেনদেন করে তৃতীয় অবস্থানে ব্যাডবিসি রয়েছে 545 টাকা লেনদেন হচ্ছে এই মুহূর্তে। টপ গেইনার্সের তালিকায় আমরা দেখতে পাচ্ছি প্রথমেই প্রাইম আইসিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ডকে এবং সর্বশেষ দেখা যাচ্ছে 7 টাকা 70 পয়সা লেনদেন হয়েছে, অর্থাৎ বিক্রেতা শূন্য হয়ে এই প্রতিষ্ঠানটি কিন্তু এই মুহূর্তে হলটেড রয়েছে এবং 10% দর বেড়েছে। দ্বিতীয় অবস্থানে ঢাকা ইন্স্যুরেন্স রয়েছে, এই প্রতিষ্ঠানটিও 9.78% দর বেড়েছে এবং লেনদেন হচ্ছে 77 টাকা 40 পয়সায়। পরবর্তীতে টপ গেইনার্সের তালিকায় মার্কেন্টাইল ইন্স্যুরেন্স রয়েছে, ব্র্যাক ব্যাংক রয়েছে, ইসলাম ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি এবং নিটল ইন্স্যুরেন্স রয়েছে টপ গেইনার্সের তালিকায়। এবং টপ লুজার্সের তালিকায় আমরা দেখতে পাচ্ছি প্রথমেই শ্যামপুর সুগার মিল রয়েছে 5.91% দর হারিয়েছে এবং লেনদেন হচ্ছে 52 টাকা 50 পয়সায়। দ্বিতীয় অবস্থানে আলিফ রয়েছে, খান ব্রাদার পিপি ওভেন ব্যাগ, বিআইএফসি, তোশরিফার অবস্থান যথাক্রমে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম অবস্থানে। সেক্টরাইজ লেনদেনে আমরা দেখতে পাচ্ছি আজকে শুধুমাত্র টেক্সটাইল সেক্টর ব্যতীত সবগুলো সেক্টরে কিন্তু মোটামুটি বেশ ভালো উত্থানে লেনদেন চলছে, যার মধ্যে সবচেয়ে বেশি দর বেড়ে লেনদেন চলছে ইন্স্যুরেন্স, ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরে। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরে মাত্র একটি প্রতিষ্ঠানের দর হারিয়ে লেনদেন চলছে এই মুহূর্তে এবং সবচেয়ে বেশি দর হারিয়েছে টেক্সটাইল সেক্টরে। এবং এই ছিল আমার কাছে থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের খবরাখবর। চলে যাচ্ছি একুশে বিজনেসের মূল স্টুডিওতে। মহিমা পলি, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, অল্টন স্মার্ট ফিজের সৌজন্যে আমরা শুনছিলাম পুঁজিবাজারের আজকের সর্বশেষ খবরাখবর। আর দর্শক, এখন রয়েছে সুব্রা গ্রুপের সৌজন্যে বিদেশি বিনিয়োগ পরিস্থিতির বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন ফরেন ইনভেস্টর্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফিকির নির্বাহী পরিচালক TIM নুরুল কবির। আমরা তার সাথে সংযুক্ত হচ্ছে। জনাব কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ। প্রথমে শুরু করতে চাইবো, আমরা যেহেতু আজকে বিদেশি বিনিয়োগ পরিস্থিতি নিয়ে কথা বলবো, আমরা সকলেই জানি বৈশ্বিক অবস্থা, বাংলাদেশের অবস্থা, করোনা ভাইরাস পরিস্থিতির কারণে সারা বিশ্বব্যাপী আসলে একটি চ্যালেঞ্জ মোকাবেলা করে অর্থনীতিকে এগিয়ে নিতে হচ্ছে। তারপরে ওভারঅল আমাদের একটু বিদেশি বিনিয়োগ পরিস্থিতি বর্তমান প্রেক্ষাপটটি যদি তুলে ধরেন। আপনি যেটা বলেছেন, আমাদের বৈশ্বিক পরিস্থিতি যেটা প্যান্ডামিকে অবশ্যই আমাদের ব্যবসা বাণিজ্য সবকিছুতেই সারা পৃথিবী আজকে একটা সংকটের মুখোমুখি আছে এবং সেই জায়গাতে বাংলাদেশে যারা ফরেন ইনভেস্টর আছেন তাদেরও অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। সেই চ্যালেঞ্জ সত্ত্বেও কিছু কিছু জায়গায় তারা ভালো কাজ করছে। বাট আপনি যদি দেখেন যে বাংলাদেশে অনেক গুলো ম্যানুফ্যাকচারিং কনসার্ন আছে যারা এই স্বাস্থ্যবিধি মেনে যে কাজগুলো করতে হচ্ছে, যেটা নর্মাল সিচুয়েশনে সেটা যেভাবে হতো তার চেয়ে ডেফিনেটলি এখন সেই অবস্থার মধ্যে নাই। কিন্তু তারপরে অর্থনীতির চালিকা শক্তি হিসেবে যদি দেখেন, বাংলাদেশে এই ফরেন ইনভেস্টররা 30% গভর্নমেন্টের এক্সপেন্ডিচারকে কন্ট্রিবিউট করছে এবং এই গত 50 বছরে ফরেন ইনভেস্টররা ইকোনমিক গ্রোথের দিক থেকে একটা ইনস্ট্রুমেন্টাল ভূমিকা পালন করে আসছে। নট অনলি দ্য ইনভেস্টমেন্ট, তারা টেকনোলজি নো হাউ নিয়ে আসছে, তারা এমপ্লয়মেন্ট জেনারেশনে একটা বিশেষ ভূমিকা নিচ্ছে এবং আমাদের টোটাল অর্থনীতিতে যে পরিমাণ পরিবর্তন তারা এনেছে, তারা বাংলাদেশের অর্থনৈতিক আমি বলবো চেঞ্জ মেকার। তো সেই দিক থেকে যদি বলেন তাহলে আমাদের ডাইরেক্ট এমপ্লয়মেন্ট প্রায় আপনার 15,60,000 মানুষকে ডাইরেক্ট
ইনডাইরেক্ট এমপ্লয়মেন্টে কাজ করেছে এবং 90% যে ফরেন ইনভেস্টমেন্ট এফডিআই থেকে আমাদের যে ইনভেস্টমেন্ট আছে তার 90% হচ্ছে ফিকি মেম্বারদের। এবং আমাদের সিএসআর অ্যাক্টিভিটি যদি দেখেন, তারা এখনো কিন্তু বিশেষ করে এই প্যান্ডামিকে অসাধারণ কাজ করেছে। প্রতিটা কোম্পানি তারা বাংলাদেশের যে প্রয়োজনগুলো আছে, ফ্রন্টিয়ার যে সমস্ত হেলথ সার্ভিস প্রোভাইডার আছেন, আমরা ফিকি থেকেও সে অ্যারেঞ্জ করেছি। এবং আমাদের ইন্ডিভিজুয়াল কোম্পানিগুলো আমাদেরকে যে সরকারকে এবং বিভিন্ন হসপিটালে এবং মাঠ পর্যায়ে বিভিন্ন যারা কাজ করছেন তাদের জন্য যে সিএসআর অ্যাক্টিভিটি গুলো করেছে, সাপোর্ট দিয়েছে মানুষকে বাঁচিয়ে রাখার জন্য, মানুষকে হেল্প করার জন্য, এই দায়িত্ববোধ থেকেও ফরেন কোম্পানিগুলো একটা বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে। তবে এরপরেও একটা সমস্যা রয়ে গেছে, চ্যালেঞ্জ রয়ে গেছে, হয়তো আপনি সেগুলো নিয়ে কথা বলবেন, আমি তখন আপনাকে সেগুলো নিয়ে কথা বলতে পারি। জি, আমরা জানি যে এই কোভিড-19 এর কারণে সারা বিশ্বব্যাপী একটা প্রভাব তো রয়েছে, তারপরেও বাংলাদেশে কিন্তু বিদেশি বিনিয়োগের একটা সম্ভাবনার ক্ষেত্র এবং সরকারের অনেক প্রচেষ্টা রয়েছে, বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলো দিয়ে আকৃষ্ট করার চেষ্টা রয়েছে, আমাদের অনেক অগ্রগতির জায়গাও রয়েছে, সেই জায়গাগুলো একটু যদি বলেন। আমাদের বাংলাদেশে প্রিডমিনেন্টলি একটা ইনভেস্টমেন্টের জন্য একটা ভালো ডেস্টিনেশন, এটা প্রমাণিত। বিভিন্নভাবে বিভিন্ন কোম্পানিগুলো আজকে দীর্ঘদিন যাবে বাংলাদেশে ইনভেস্ট করেছে। এবং আপনি যদি দেখেন শুধুমাত্র 20 সালে এই প্যান্ডামিকের মধ্যেও কিন্তু আমাদের প্রায় 48% এফডিআই এসছে। যে 48% এফডিআই মানে আমি ফিকি কন্টেক্সট থেকে বলছি, পাওয়ার সেক্টর থেকে প্রায় 22% এবং ব্যাংকিং সেক্টরে 12.8% এবং টেলিকমিউনিকেশন সেক্টরে 11.2%। এবং এই ইনফ্লোগুলো বেসিক্যালি এসছে ইউএসএ, ইউকে, নরওয়ে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, এই সমস্ত জায়গা থেকে এসছে। আপনি যদি দেখেন যে এই সত্ত্বেও ইনভেস্টমেন্টের অপরচুনিটি থাকা সত্ত্বেও ইনভেস্টমেন্ট আরো আসতে পারে, কেন আসতে পারছে না তার একটা বড় কারণ হচ্ছে রেগুলেটরি রিজিম যেটা আছে আমাদের। প্রায় 23 গভর্নমেন্ট এজেন্সিকে ইনভলভ হতে হয় এবং 150টা বিভিন্ন রেগুলেটরি টিম অর্গানাইজেশন গুলো আমাদের এই অপারেশন, বিজনেস অপারেশন, রেজিস্ট্রেশন, নানা কাজের এদেরকে ফেস করতে হয়। এটাকে সিম্পলিফাই করার জন্য বিডা, বেজা, পেপসা অনেক চেষ্টা করছে, আমরা তাদের সাথে সরাসরি কাজ করছি, কিন্তু এটাকে আরো সহজীকরণ করাটা খুব জরুরি এবং ইনভেস্টরদেরকে কনফিডেন্স দেওয়াটা বেশি জরুরি। কারণ এই কনফিডেন্স যখন পাবে তারা কম্পেয়ার করবে মার্কেটগুলোকে, ইকোনমিগুলোকে কম্পেয়ার করবে, ভিয়েতনামের কি অবস্থা, বাংলাদেশের কি অবস্থা, অথবা মালয়েশিয়া, মায়ানমারের কি অবস্থা। সেই জায়গায় যেখানে আমাদের তাদের কমফোর্ট জোনটা বেশি হবে, কনফিডেন্স লেভেলটা বেশি হবে, আমাদের ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাকশনে আমরা সেই জায়গায় প্রমোট করতে পারি। আমার কাছে এই জায়গাটাতে চ্যালেঞ্জিং জায়গা যেখানে মনে হচ্ছে, সেখানে আপনি দেখবেন যে আমাদের এফডিআই পার্সেন্টেজ অফ জিডিপি যদি দেখি, কম্পেয়ার করি, বাংলাদেশে মাত্র 0.5%, অথচ ভিয়েতনামে দেখেন 2.5%, ভিয়েতনামে 6.2%, মালয়েশিয়াতে 2.5%, ইন্ডিয়াতে 1.8%। এই যে আমাদের কম্প্যারিজনে বোঝা যায় যে আমরা আসলে আমাদের জিডিপি গ্রোথে ফরেন ইনভেস্টমেন্টকে আরো একটু যদি ত্বরান্বিত করতে পারতাম, তাহলে আমাদের জিডিপির গ্রোথও আরো স্বাবলম্বী হতে পারত। আরেকটা যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল রেগুলেশন সাইড, এটা একটা বড় চ্যালেঞ্জ। ফাইন্যান্সিয়াল রেগুলেশন সাইডে আপনি দেখবেন যে সরকার বিভিন্ন সময় রাজস্ব বাড়ানোর জন্য ফরেন কোম্পানিগুলো যেহেতু খুবই কমপ্লায়েন্স, তারা সমস্ত কমপ্লায়েন্স নিয়ে কাজ করে, তাদের উপরে যে আরোপিত ট্যাক্স, ভ্যাট, এই সমস্ত জায়গাতে এক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি তারা পড়ে। খুব রিসেন্টলি দেখবেন আমরা মিনিমাম ট্যাক্স বলে একটা ট্যাক্স চালু করেছে, যেটাতে দেখা যাচ্ছে যে ওই কোম্পানিগুলো যদি লাভও না করে তার রেভিনিউর উপরে 5% দিতে হবে। এই যে জিনিসটা, এটা তাদের কস্ট অফ ডুইং বিজনেসকে বাড়িয়ে দিচ্ছে। তাদের প্রমোশনাল এক্সপেন্স অনেকগুলো অ্যালাউবল করছে না, যেগুলো তাদের বিজনেস ডেভেলপমেন্টের জন্য কাজে লাগে। তো এই জায়গায় গভর্নমেন্ট রেভিনিউ কালেকশনের জন্য যে ইন্টারাকশনস গুলো ফরেন ইনভেস্টরদের সাথে করা দরকার, সেই জায়গাগুলোতে আমরা বিভিন্ন সময় মত বিনিময় করেছি, আমরা বিভিন্ন অ্যানালাইসিস এবং রেশনাল গুলো তুলে ধরার চেষ্টা করেছি। আমরা আশা করব এই জায়গাগুলোতে সরকার যদি আরেকটু
সহনীয় করেন, পজিটিভলি যে সহনীয় করেন, তাহলে ইনভেস্টররা কিন্তু আরো একটু এগিয়ে আসবে। আপনি খেয়াল করবেন যে কোনো দেশের ইকোনমিতে নতুন ইনভেস্টর আসার আগে এক্সিস্টিং ইনভেস্টরদের ওয়ার্ড অফ মাউথ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাদের কাছ থেকে তারা জানতে চায়। তারা যদি সহনীয় জায়গায় না থাকে তাহলে এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে যায়। জি, আমরা আবার আলোচনায় ফিরে আসবো ছোট একটা বিজ্ঞাপন বিরতির পর। প্রিয় দর্শক, নিচ্ছে একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। আবার আমন্ত্রণ একুশে বিজনেসে। দর্শক, বিরতির আগে সুব্রা গ্রুপের সৌজন্যে বিদেশি বিনিয়োগ পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম। ফরেন ইনভেস্টমেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফিকিটির ব্যয় পরিচালক TIM নুরুল কবিরের সঙ্গে, তার সাথে আবার আলোচনায় সংযুক্ত হচ্ছে। জনাব কবির, আমরা বিরতির আগে আলোচনা করছিলাম বিদেশি বিনিয়োগ পরিস্থিতি, কোভিড চ্যালেঞ্জ এবং কিছু সম্ভাবনা চ্যালেঞ্জ নিয়ে আপনি কথা বলছিলেন, যেটি আপনি আলোচনায় আনছিলেন যে বেইজা, বিডা, ওয়ান স্টপ সার্ভিস, সরকারের বিশেষ ইকোনমিক জোন, সবকিছু মিলিয়ে আসলে আমাদের যে বিদেশি বিনিয়োগ আগ্রহের বা আকৃষ্টের চেষ্টা, সেই জায়গাটায় আর কি করণীয় আছে বলে আপনি মনে করেন? আমি এই জায়গাটাতে সবচেয়ে বেশি এমফাসিস দেব, আপনি দেখেন যদি আমরা স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলি তাহলে দেখবেন ওয়ার্ল্ড ব্যাংকের একটা ডুইং বিজনেস ইন্ডেক্সে আমাদের আপনার গভর্নমেন্টের যে কন্ডিউসিভ এনভায়রনমেন্টটা তৈরি করেছে, যেখানে অ্যাভেলেবিলিটি অফ 4 ফ্যাক্টরস, যেটা বলা হয় প্রোডাকশনের জন্য, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, এই সব বিচারেও কিন্তু আমরা এখনো 165তম জায়গায় আছি র্যাঙ্কিং এ আউট অফ 190। যে জায়গায় আমাদের র্যাঙ্কিংটা আর একটু বেটার হওয়া দরকার। এই র্যাঙ্কিং থেকে বোঝা যায় আমাদের আসলে কিছু চ্যালেঞ্জ এখনো আছে। তবে ভালো কথা হচ্ছে বিডা ইদানিং ডুইং বিজনেস ইন্ডেক্স নিয়ে কাজ করছে এবং এটাকে কত ইজি করা যায় এবং সেটা থেকে আমাদের সাথে কনসালটেশন করছে। বাট এটা আমার কাছে মনে হয় যে এই জায়গাটাতে আরো বেশি এমফাসিস দরকার এবং কোলাবোরেশন দরকার। তবে এই সময় যে প্যান্ডামিকের যে চ্যালেঞ্জ, এই প্যান্ডামিকের চ্যালেঞ্জের মধ্যে আনটার্ডের একটা পোস্ট কোভিড সিনারিওতে তারা একটা রিসার্চ করেছে। তারা বলেছে যে এই ফরেন ইনভেস্টরদের প্রোডাক্টিভিটি অ্যান্ড আদার্স বিজনেস 40% ফল করার কথা এবং সেদিক থেকে বাংলাদেশেও তার ব্যতিক্রম না। বেশ কিছু সেক্টর, যেমন ফিকিতে আমাদের 21টার উপরে সেক্টর নিয়ে আমরা কাজ করি এবং এই 21টা সেক্টরের মার্কেট একই রকম না। কোনো কোনো সেক্টরের প্যান্ডামিকের মধ্যে তারা ভালো করছে, কোনো কোনো সেক্টর চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে। এই জায়গায় প্রণোদনার জায়গাগুলোতেও আমরা মনে করি যেরকম দেশি কোম্পানির জন্য যেটা হচ্ছে, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর জন্য কিছু সহজীকরণের বিষয় প্রয়োজন আছে। তাদেরকে সাস্টেইনেবল করার জন্য যে কাজগুলো দরকার সেটা সরকার সহায়তা করতে পারে। আর মাল্টিন্যাশনাল কোম্পানিজ আপনারা জানেন প্রিডমিনেন্টলি তারা খুব কাজ যেগুলো করে, তারা বেস্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিস গুলো কাজ করে এবং সেটা দেশের জন্য কাজে লাগে। আমাদের যারা এমপ্লয়মেন্ট থাকে তারা কিন্তু একটা বেস্ট ম্যানেজমেন্ট পার্সন হিসেবে তৈরি হওয়ার জন্য কাজ করে। এই জায়গাগুলো কন্ট্রিবিউশন আছে আমাদের। এছাড়া আমাদের আরেকটা যেটা আপনি বলছেন চ্যালেঞ্জের ক্ষেত্রে, আমি যেটা প্রথমেই বলেছি, ট্যাক্সেশন পলিসি রিভিজিট হওয়া দরকার। ট্যাক্সেশন পলিসিতে আমরা দেখতে পাচ্ছি যে ট্যাক্স কালেকশন এন্ড ট্যাক্স পলিসি দুটো একই অর্গানাইজেশন দেখে। আমরা মনে করি যে এই জায়গাটাতে একটু রিভিজিট করার প্রয়োজন আছে। পৃথিবীর বিভিন্ন দেশের ট্যাক্স পলিসি আলাদা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন করে, যেমন ট্যারিফ কমিশন করতে পারে, আর ট্যাক্স কালেকশনটা হয়তো এনবিআর করতে পারে। যদি একই অর্গানাইজেশন ট্যাক্স পলিসি এবং ট্যাক্স কালেকশন থাকে, তখন দেখা যায় ট্যাক্স টার্গেটকে মিট করার সময় অনেক সময় পলিসি চেঞ্জ করে ইনভেস্টরদের জন্য একটা বোঝা হয়ে তৈরি হতে পারে। এই জায়গাতে আমাদের সাজেশন সবসময় থাকে যে এটাকে কত বেশি ফ্রেন্ডলি করা যায় এবং দেশের রেভিনিউ প্রয়োজন আছে, আমরা সেটাকে সাপোর্ট করি। আমরা উই আর অ্যাকচুয়ালি কন্ট্রিবিউটিং এ লট এবং সেই জায়গাতে আমরাও হেল্প করতে পারি ট্যাক্স নেটকে বাড়ানোর জন্য। আমরা সাজেস্ট করব এক্সিস্টিং ট্যাক্সের উপরে বাড়তি ট্যাক্স চাপিয়ে দিয়ে ট্যাক্স বাড়ানোর চাইতে ট্যাক্সের পরিধি বাড়ানোটা দরকার। আরেকটা হচ্ছে পলিসি লেভেলে বা এসআর উপরে অনেক সময় দেখা যায় নতুন করে কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে উইদিন দ্য টেনিউর অফ দ্য পোস্ট বাজেট। তো এই জায়গাগুলোতে নীতি নির্ধারকদের কাছে আমার কাছে অনুরোধ হবে যে এটাকে খুব ইম্পর্টেন্স দিয়ে দেখা
যে কিভাবে দুটো বিষয়কে সেপারেট করা যায়, তাহলে বাংলাদেশের ইকোনমিতে এবং ইনভেস্টমেন্টে একটা বড় ধরনের পরিবর্তন আসবে বলে আমি মনে করি। জি, আমরা প্রত্যাশা করছি অবশ্যই সম্ভাবনা কাজে লাগিয়ে বাংলাদেশের অর্থনীতিতে বিদেশি বিনিয়োগের যে সম্ভাবনা সেটা আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ সুব্রা গ্রুপের সৌজন্যে দেশের বিদেশি বিনিয়োগ পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ফরেন ইনভেস্টর্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফিকির নির্বাহী পরিচালক TIM নুরুল কবিরের সঙ্গে। এবার নিচ্ছি আরো একটা বিরতি, বেলা 2:30 আবার ফিরবে 21 বিজনেসে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।